এদিকে আজকের সবচেয়ে বড় খবর, রাতেই পারমাণবিক হামলা হতে যাচ্ছে ইরানে। সারা দেশে রেড অ্যালার্ট জারি তেহরানের। ইনি থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এক রাতে ইরানকে নিশ্চিহ্ন করে দেবে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের চূড়ান্ত আলটিমেটাম। মঙ্গলবার রাত 8টার ডেডলাইন শেষ হওয়ার আগে চুক্তিতে না এলে শুরু হবে মহাপ্রলয়। হোয়াইট হাউস থেকে ট্রাম্পের এমন হুঙ্কারে কাঁপছে তেহরান। শান্তি চুক্তি প্রস্তাব ফিরিয়ে দিয়ে কি তবে নিজেদের ধ্বংস ডেকে আনলো ইরান? এদিকে খামেনির দাপনে যা বলছে মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা বাহিনী। বেরিয়ে এলো নতুন এক চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্প বলতেছে যে আলটিমেটাম চূড়ান্ত, ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়। কি প্রস্তাব তার ব্যাখ্যা বিস্তারিত বলে না। এটি হচ্ছে সমস্যা। ইরানের কোন প্রস্তাবটা অযৌক্তিক? ইরান কি বলছে? ইরান বলছে যে স্থায়ী যুদ্ধ বন্ধ। তো এটা কি খারাপ? তো কি যুদ্ধ চায়? এটা তো ট্রাম্পের নিজের কমিটমেন্ট ছিল নির্বাচনের সময়। এদিকে বাবা গুলি করো এখনো পড়েনি, ইরানি বালিকার সাহসিকতার গল্প। এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। যুদ্ধের একটা স্বভাব আছে, একবার শুরু হলে সে আর কারো কথা শোনে না। তাকে আপনি থামতে বলবেন, সে শুনবে না। তাকে আপনি সীমা শেখাতে চাইবেন, সে রেগে যাবে। যুদ্ধ যেন এক বেয়ারা কিশোর, যে রাগে ক্ষোভে নিজের ঘরই ভাঙচুর করে বসে। এই মুহূর্তে ইরানকে ঘিরে যে যুদ্ধ চলছে সেটাও ঠিক তেমনই। কেউ আর কাউকে মানছে না, কেউ আর হিসাব রাখছে না কোথায় শেষ কোথায় শুরু। এদিকে বিশ্ব তাকিয়ে আছে যুদ্ধ থামার অপেক্ষায়, কারণ এই যুদ্ধ দুনিয়ার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। কবে কিভাবে থামবে এই ভয়ানক ধ্বংসযজ্ঞ? এদিকে ট্রাম্পের আলটিমেটামের জবাবে পাল্টা 10 দফার নতুন প্রস্তাব ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মহাযুদ্ধ শুরু হয়ে গেল ইরানে। আজ ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটাম শেষ হবার আগেই আমেরিকা এবং ইসরায়েলি বাহিনী মিলিতভাবে গোটা ইরানের নজিরবিহীনভাবে আক্রমণ চালালো। যে আশঙ্কা এতদিন ধরে করা হচ্ছিল যে ইরানের উপর নাগরিক পরিকাঠামোর উপরে এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহু এবং কাপুরুষ ডোনাল্ড ট্রাম্প যে আক্রমণ চালাবে আন্তর্জাতিক যুদ্ধের আইন ভেঙে, সেই আশঙ্কাই সত্য হলো। আজ বিকেল থেকে গোটা ইরানে ভয়ঙ্কর ধ্বংসকাণ্ড চালাতে শুরু করেছে আমেরিকা এবং ইসরায়েল। আজ কেবলমাত্র খাল দ্বীপেই 50টিরও অধিক জায়গায় বোমা বর্ষণ হয়েছে। বোমা বর্ষণ হয়েছে ইরানের অসংখ্য এয়ারপোর্টে। যে দানবীয় কায়দায় হুমকি দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্রিজ এবং রেল লাইন উড়িয়ে দেওয়ার, আজ ইতিমধ্যেই 10টিরও অধিক ব্রিজ এবং রেল লাইনে হামলা হয়েছে। এদিকে ইরানের তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে ভয়াবহ বিস্ফোরণ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে 10 দফার নতুন প্রস্তাব দিয়েছে ইরান, যা মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে অবহিত করা হয়েছে যুক্তরাষ্ট্রকে। ইরান ও মার্কিন বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে এই তথ্য। প্রস্তাবে স্থায়ীভাবে সংঘাত বন্ধে নিজেদের শর্ত তুলে ধরেছে তেহরান, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালী দিয়ে পারাপারে জাহাজ প্রতি $20 লাখ টোলের দাবি। চলমান যুদ্ধে ইরানের পাল্টা হামলা ও যুদ্ধ কৌশলের কাছে অনেকটাই নতজানু হয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। টানা 40 দিনের এই যুদ্ধে ইরানকে কোনোভাবেই দমাতে পারেনি ডোনাল্ড ট্রাম্প। যতই দিন যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর ইরান আরো শক্তিশালী হামলা চালাচ্ছে। সম্প্রতি ইরানকে ট্রাম্প নিজ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলে সেটিও নাকচ করে দিয়েছে মুস্তফা খামেনি। ইরান জানিয়েছে তাদের 10টি শর্ত মানলে তবেই যুদ্ধবিরতি করবে তেহরান। ইরানের এমন আচরণে তাই চরম খেপেছে ডোনাল্ড ট্রাম্প এবং প্রকাশ্যে ঘোষণা দিয়েছে মঙ্গলবার তথা আজকে রাতেই ইরানের জন্য শেষ রাত। এই রাতেই ইরানকে শেষ করে দেওয়ার মতো কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে কি আজকে রাতেই ইরানের জন্য শেষ রাত? যদিও ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে মোটেই পাত্তা দিচ্ছে না তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য ইরান তাদের নতুন প্রজন্মের সৈন্যদের প্রস্তুত করছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এছাড়া ইরান তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রতিহত করারও ঘোষণা দিয়েছে। তবে কি আজকে রাতেই মধ্যপ্রাচ্য রণক্ষেত্রে পরিণত হবে? ইরানকে শেষ করে দেয়া ট্রাম্পের এমন হুঁশিয়ারিকে ভিন্নভাবে দেখছে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা। ওবামা আমলের সাবেক আইন উপদেষ্টা টেস ব্রিজম্যান সতর্ক করে বলেছেন, ট্রাম্প যদি ইরানের বেসামরিক জনগণের উপর ভয়াবহ এমন হামলা চালায় তবে এ ধরনের আক্রমণ যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, ট্রাম্প কি এত কিছু জেনে বুঝেও আজকে রাতেই ইরানে ভয়াবহ হামলা চালাবে? হরমুজ প্রণালী দখল করার জন্য ইরানকে যে কোনো মূল্যে পরাস্ত করতে চায় ট্রাম্প। আর সেই কারণে সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সরাসরি জানান, যদি ইরান শর্ত না মানে তবে তাদের অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। তিনি বলেন, পুরো দেশটাকে এক রাতেই শেষ করে দেওয়া সম্ভব। তাদের কোনো সেতু কিংবা বিদ্যুৎ কেন্দ্র অবশিষ্ট থাকবে না। ট্রাম্পের বেঁধে দেওয়া এই ডেডলাইন হলো ওয়াশিংটন সময় মঙ্গলবার রাত 8টা, যা বাংলাদেশ সময় বুধবার ভোর 6টা। বিশেষ করে জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী সচল রাখা এবং উপসাগরীয় অঞ্চলে তেলের অবাধ প্রবাহ নিশ্চিত করার শর্তেই এই চুক্তির প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। তবে ট্রাম্পের এমন প্রস্তাবে মুখ ফিরিয়ে নিয়েছে ন্যাটো। যদিও ট্রাম্প ন্যাটোর এমন নিষ্ক্রিয়তাকে কলঙ্ক হিসেবে অভিহিত করে সাফ জানিয়ে দিয়েছে, এই পরিস্থিতিতে আমেরিকার কাউকে পাশে দরকার নেই। মার্কিন সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানে 13,000-এরও বেশি হামলা চালানো হয়েছে। আর তাই বিশ্ব এখন তাকিয়ে আছে মঙ্গলবার রাতের ডেডলাইনের দিকে, যা নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ ভাগ্য। ইরানের আকাশসীমায় যখন একটি আমেরিকান ব্ল্যাক হক হেলিকপ্টার চক্কর দিচ্ছিল, তখন এক গ্রামবাসী তার সাধারণ রাইফেল নিয়ে গর্জে ওঠেন। ককপিট আর কার্গো লক্ষ্য করে একে একে 4টি গুলি চালান তিনি। আর সেই মুহূর্তের সবচেয়ে বিস্ময়কর দৃশ্য ছিল তার পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট মেয়েটি, যে চিৎকার করে বাবাকে উৎসাহ দিচ্ছিল, বাবা গুলি করো, গুলি করো, এখনো পড়েনি, বাবা গুলি করো। সম্প্রতি ইরান টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সেই বাবা ও মেয়ের বীরত্বের কাহিনী উঠে এসেছে। হেলিকপ্টারটি যখন আগুনের গোলা হয়ে নিচে আছড়ে পড়ে, তখন সেই ছোট্ট মেয়েটির চোখে ছিল প্রতিশোধের আগুন। কেন এই আক্রোশ, কেন এই জেদ? সাক্ষাৎকার উপস্থাপিকার প্রশ্নের জবাবে মেয়েটি নির্ভীক কণ্ঠে বলে,
বলে মিনাপ স্কুলের সেই শহীদ বাচ্চা মেয়েদের জন্য, আমাদের সুপ্রিম লিডারের জন্য, আমাদের দুশ্মন আমেরিকা এবং ইসরায়েলকে ধ্বংস করার জন্য। মেয়েটির কাছে মার্কিনীরা কেবল বিদেশি সৈন্য নয়, তারা শিশু হত্যাকারী। 28 ফেব্রুয়ারিতে মিনাপ শহরের সাজারেও তাইবেও বালিকা বিদ্যালয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় 165 জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারান। সেই শোক আর ক্ষোভ থেকে এই বালিকার এমন সাহসী অবস্থান। পাশাপাশি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনির হত্যার প্রতিশোধ নিতেও সে তার বাবাকে উদ্বুদ্ধ করছিল। তার চোখে এই লড়াই কেবল ভূখণ্ডের নয়, বরং নিজের জাতি আর আদর্শ রক্ষার। আজ এই ছোট্ট মেয়েটি পুরো ইরানের কাছে সাহসিকতা ও দেশপ্রেমের এক নতুন প্রতীক হয়ে দাঁড়িয়েছে। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ এক হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি। এরপর থেকেই ইরানের এই সর্বোচ্চ নেতার দাফন কবে হবে তা নিয়ে শুরু হয় জল্পনা কল্পনা। খামিনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হন তার ছেলে মোস্তফা খামিনি। তবে তার উপরও হামলা চালায় মার্কিনী এবং দখলদার ইসরায়েল বাহিনী। শুরুতে ট্রাম্প মোস্তফার মৃত্যুর কথা প্রচার করলেও পরে জানানো হয় গুরুতর আহত হয়েছেন তিনি। সর্বোচ্চ এই নেতাকে জনসাধারণের সামনে দেখা না গেলে তার শারীরিক অবস্থা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। এরপর থেকে এই দুই নেতাকে নিয়ে তথ্য সংগ্রহ করতে থাকে মার্কিন গোয়েন্দা বাহিনী। এবার তাদের এই গোয়েন্দা নথি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম সানডে টাইমস, যেখানে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। গোয়েন্দা তথ্যে বলা হয়েছে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামিনি গুরুতর অসুস্থ হয়ে অচেতন অবস্থায় দেশটির পবিত্র শহর কোমে চিকিৎসাধীন রয়েছেন। ঠিক এই কারণে তিনি দেশের কার্যক্রম পরিচালনার সক্ষমতায় আপাতত নেই। এমনকি ইরানের যুদ্ধবিরতি সংক্রান্ত কোনো আলোচনায় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গেও তিনি জড়িত নন। মার্চের শুরুতে বাবার উত্তরসূরি হিসেবে নির্বাচিত হওয়ার পর মোস্তফা খামিনিকে আর জনসমক্ষে দেখা যায়নি। এরপর তার নামে দুটি বিবৃতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা হয়েছে। ইরানি কর্মকর্তারা দাবি করছেন নতুন সর্বোচ্চ নেতা এখনও দেশ নিয়ন্ত্রণ করছে। তবে আগের বিভিন্ন প্রতিবেদনে তার শারীরিক অবস্থার অবনতির কথা উঠে এসেছে। বিরোধী গোষ্ঠীগুলো বলছে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং কোমায় আছে। ওই নথি অনুযায়ী আলী খামিনির মরদেহ কোমেই দাফনের প্রস্তুতি চলছে। শহরটি শিয়া ধর্মীয় ক্ষমতার কেন্দ্র এবং দেশটির ধর্মীয় রাজধানী হিসেবে পরিচিত। এতে আরও বলা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো কোমে একাধিক কবরের এক বিশাল সমাধি নির্মাণের ভিত্তিপ্রস্তরের কাজ শনাক্ত করেছে। ধারণা করা হচ্ছে পরিবারের অন্য সদস্যদের প্রয়াত সর্বোচ্চ নেতার পাশে দাফন করা হতে পারে তাকে। এর আগে ইরান সরকার জানায় নজিরবিহীন জনসমাগমের আশঙ্কায় খামিনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত করা হয়েছে। তবে এই বিলম্ব নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ শিয়া রীতি অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফন সম্পন্ন করা হয়। আগামী বুধবার তার মৃত্যুর 40 দিন পূর্ণ হবে, যা শিয়া ইসলামে শোকের সময়সীমার সমাপ্তি নির্দেশ করে। অতীতে আরও বলা হয়েছে নিরাপত্তা উদ্বেগের কারণে কোমে তাকে সাময়িকভাবে রাখা হতে পারে কিনা সেটিও স্পষ্ট নয়, কারণ আশঙ্কা রয়েছে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা জানাজাকে লক্ষ্যবস্তু বানাতে পারে। তবে আলী খামিনির জানাজা সম্ভবত তার পূর্বসূরি নেতা রুহুল্লাহ খোমেনির জানাজার তুলনায় সম্পূর্ণ ভিন্ন হবে। 1989 সালে খামিনির মৃত্যুর পর প্রায় 1 কোটি মানুষ তার জানাজায় অংশ নিয়েছিল। জনতার চাপে তার কাফনের কাপড় ছিঁড়ে যায় এবং বহনকারী বাহন থেকে মরদেহ পড়ে যায়। নথিতে আরও বলা হয়েছে এমন বিশৃঙ্খলা এড়াতে ইরানি কর্মকর্তারা এবার কঠোর ব্যবস্থা নেবেন, যাতে কেউ জানাজা বিঘ্নিত করতে না পারে বা কবর ভাঙচুরের চেষ্টা না করে। এদিকে ট্রাম্পের আল্টিমেটামের জবাবে পাল্টা 10 দফা নতুন প্রস্তাব ইরানের। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নাটকীয় মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া কঠোর সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে ইরান একটি নতুন 10 দফার প্রস্তাব পেশ করেছে। তবে দেশটি সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো সাময়িক যুদ্ধবিরতি নয়, বরং সংঘাতের স্থায়ী অবসান এবং নিরাপত্তার সুনির্দিষ্ট গ্যারান্টি চায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আমেরিকার প্রস্তাবের বিপরীতে নিজেদের এই 10 দফা পরিকল্পনা জমা দিয়েছে। তেহরান এই যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে মধ্যপ্রাচ্যের সব ধরনের সংঘাতের অবসান, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপদ প্রোটোকল তৈরি এবং ইরানের উপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান ভবিষ্যতে তাদের উপর আর কোনো হামলা হবে না এমন নিশ্চয়তা দাবি করেছে। পাশাপাশি লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলা বন্ধের শর্তও জুড়ে দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী ইরান বিতর্কিত হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে রাজি হয়েছে। তবে শর্ত হিসেবে সেখানে চলাচলকারী প্রতিটি জাহাজ থেকে $20 লাখ ফি আদায়ের কথা বলা হয়েছে। এই অর্থের একটি অংশ ওমানকে দেওয়া হবে এবং বাকি অংশ দিয়ে মার্কিন ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের অবকাঠামো পুনর্গঠন করা হবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এক বিবৃতিতে ইরানের এই 10 দফার প্রস্তাবকে তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করলেও পরে জানিয়েছেন এটি বর্তমান পরিস্থিতির জন্য যথেষ্ট নয়। উল্লেখ্য, ট্রাম্প গত রবিবার ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে মঙ্গলবার সন্ধ্যার মধ্যে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের অনুমতি না দিলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে ভয়াবহ হামলা চালানো হবে। গত 5 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত অস্থিতিশীল হয়ে পড়েছে। ট্রাম্পের বেঁধে দেওয়া সময়সীমা পার হওয়ার আগেই এই কূটনৈতিক তৎপরতা কোনো সমাধানে পৌঁছাতে পারে কিনা সেদিকেই তাকিয়ে আছে বিশ্ব। এদিকে ইরানের তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপে ভয়াবহ বিস্ফোরণ। ইরানের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারক দ্বীপে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার হরমুজ প্রণালীর সন্নিকটে অবস্থিত এই দ্বীপে হামলার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে যুদ্ধবিরতির চুক্তিতে আসার জন্য যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা শেষ হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগেই এই আক্রমণ চালানো হলো।
মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন যে আমেরিকার সামরিক বাহিনী দ্বীপটির নির্দিষ্ট সামরিক লক্ষ্যবস্তুগুলোতে এই হামলা চালিয়েছে। উল্লেখ্য যে প্রেসিডেন্ট ট্রাম্প এর আগেই খারক দ্বীপে হামলা কিংবা সেটি দখলে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। গত 30 মার্চ নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্টভাবে লিখেছিলেন যে ইরানের বিদ্যুৎ কেন্দ্র, তেলকূপ এবং খারক দ্বীপ সহ সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই আমেরিকা তাদের লক্ষ্য অর্জন করবে। সোমবারও তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন ইরানকে এর জন্য চরম মূল্য দিতে হবে। একই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তাপ আরও বাড়িয়ে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে তারা মঙ্গলবার ইরান জুড়ে বিভিন্ন অবকাঠামো স্থাপনা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। আইডিএফের দাবি অনুযায়ী ইরানি শাসক গোষ্ঠী কয়েক ডজন অবকাঠামো লক্ষ্য করে এই বড় ধরনের অভিযান পরিচালনা করা হয়েছে। তবে ঠিক কোন কোন স্থাপনায় আঘাত হানা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি। ট্রাম্প বলতেছে যে আলটিমেটাম চূড়ান্ত, ইরানের দেওয়া প্রস্তাব যথেষ্ট নয়। কি প্রস্তাব তার ব্যাখ্যা বিস্তারিত বলে না, এটি হচ্ছে সমস্যা। ইরানের কোন প্রস্তাবটা অযৌক্তিক? ইরান কি বলছে? ইরান বলছে যে স্থায়ী যুদ্ধ বন্ধ। তো এটা কি খারাপ? তো কি যুদ্ধ চায়? এটা তো ট্রাম্পের নিজের কমিটমেন্ট ছিল নির্বাচনের সময় যে আমি যখন ক্ষমতা আসবো তখন কোনো যুদ্ধ থাকবে না। কিন্তু দেখা গেছে সে শুধু যুদ্ধ করেনি, বরং আরো যুদ্ধ করার নানান উপাদানকে উস্কানি দিছে। ভেনেজুয়েলা কি করলো? মাদুরোকে উঠাই নিয়ে আসলো। এখন ভেনেজুয়েলা যদি সে ক্ষমতা থাকতো তাহলে যুদ্ধ করতো, যুদ্ধ হয়নি। এটা যদি পুতিনকে উঠাই নিয়ে আসতো বা শি জিনপিংকে, চীনের প্রেসিডেন্টকে উঠাই নিয়ে আসতো, তাহলে বোঝা যেত যে কত কত চায়। এগুলি তো উস্কানি। গাজা যুদ্ধ বন্ধ হয়েছে? হয়নি। একতরফা ভাবে হত্যাযজ্ঞ চালাই যাচ্ছে সেই শান্তি চুক্তির পরও, লাভ হয়নি। ওখানে কোনো শান্তিরক্ষী মোতায়েনও হয়নি। ওই যা তাই দখল করে বসে আছে, আরো পশ্চিম তীরে বিশাল বিশাল এলাকা দখল করে চলতেছে, কিচ্ছু হয়নি। ইউক্রেন রাশিয়া বন্ধ হয়েছে? হয়নি। তো ইসরায়েল ইরানের যুদ্ধ বন্ধ হয়েছে? বন্ধ হয়নি, বরং সেখানে আরো ট্রাম্প পার্টিসিপেট করছে। এখন তার কি সেই হোয়াইট হাউসে তিনি বলতেছেন এবং বলতেছেন মঙ্গলবার রাত 8টা ইস্টার্ন টাইম মার্কিন প্রেসিডেন্ট এই সময় অনুযায়ী তেহরানের স্থানীয় সময় বুধবার ভোর রাত 3:30 এবং মঙ্গলবার বাংলাদেশ সময় বুধবার সকাল 6টা। আচ্ছা, এর আগে ইন্টারেস্টিং যে 5 বার আলটিমেটাম দিছে। প্রথম আলটিমেটাম দেয় গত 21শে মার্চ যে 48 ঘন্টার মধ্যে ইরান যদি নৌপথ খুলে না দেয় তবে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো পুরোপুরি গুড়াই দেওয়া হবে। গেল দ্বিতীয় আলটিমেটাম একদিন পর 23শে মার্চ, দুদিন পর, তখন একটু সুর নরম হয় এবং বলছে যে তার এই ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জন্য 5 দিন তিনি এই আলটিমেটাম পিছিয়ে দিচ্ছে। তারপরে আসলো 27শে মার্চ, তিনি বলছে যে ইরান সরকারের অনুরোধে তিনি বিদ্যুৎ কেন্দ্রে হামলার পরিকল্পনা আরো 10 দিন পিছিয়ে দিচ্ছে। এর ফলে নতুন সময়সীমা দেওয়া হয় 6 এপ্রিল। আচ্ছা, 48 ঘন্টার চূড়ান্ত সতর্কবার্তা 4 এপ্রিল আবার আলটিমেটাম দেয়। 6 এপ্রিলের ডেডলাইন ঘনিয়ে আসায় গতকাল ট্রাম্প ইরানকে চূড়ান্ত সতর্কবার্তা দেয় যে তাদের হাতে মাত্র 48 ঘন্টা সময় আছে, এরপর তিনি দেশটিকে নরক বানায় ছাড়বে। সর্বশেষ 5 তারিখে আবারও সেই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একই হুমকির পুনরাবৃত্তি করেন। তিনি বলেন চুক্তি করতে রাজি না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলো গুড়াই দেওয়া হবে। চীন এবং রাশিয়া বলছে যে জোরপূর্বক কাউকে বাধ্য করা যায় না এবং এটা একটা স্বাধীন দেশের সার্বভৌম দেশ এটা করতে পারে না। এই ধরনের হুমকি অযৌক্তিক আলাপ আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথা বলছে চীন এবং রাশিয়া। যদিও চীন রাশিয়া তারা যখন নাকি কোনো দেশে আগ্রাসন চালায় তারা এগুলিকে মানে না, এটা একটা আন্তর্জাতিক জাতিসংঘের আইনের কথা বলছে, এটা অধিকাংশ দেশটি সমর্থন করে। এই হুমকি পাল্টা হুমকি চলতেছে। তবে এটা ঠিক ওই যেটা আগে বললাম যে ট্রাম্পের তো কোনো ঠিক নেই, মুখে যেটা বলে মনে আরেকটা, মনে যেটা থাকে সেটা মুখে বলে না। আর বার্নি স্যান্ডার্স তাদের যে জ্যেষ্ঠ একটা রাজনীতিক বা কংগ্রেসম্যান, তিনি বলছে যে ট্রাম্প বিশ্বের অন্যতম একজন বিপজ্জনক এবং মানসিক ভারসাম্যহীন ব্যক্তি। তো তিনি কি ঘটান এবং যেটা বলবে সেটাই মার্কিন সামরিক বাহিনী করবে কিনা সেটা বোঝা যাচ্ছে না। তবে করতেও পারে, প্রেসিডেন্টের নির্দেশ লঙ্ঘন অগ্রাহ্য করতে পারে না। আর ইরানে হামলার ব্যাপারে যেহেতু মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো চাচ্ছে যে ইরান ধ্বংস হোক, সে কারণে হয়তো কিছু একটা ঘটাবে, আবার নাও ঘটাতে পারে, কারণ এর একটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। আপাতত হরমুজ প্রণালীটা খুলে দিলেই ট্রাম্প শান্ত হবে, এটা বোঝা যাচ্ছে। এখন সেটা ইরান কতখানি করবে সেটা এখন দেখার বিষয়। দর্শক, যুদ্ধের একটা স্বভাব আছে, একবার শুরু হলে সে আর কারো কথা শোনে না। তাকে আপনি থামতে বলবেন, সে শুনবে না। তাকে আপনি সীমা শেখাতে চাইবেন, সে রেগে যাবে। যুদ্ধ যেন এক বেয়ারা কিশোর যে রাগে ক্ষোভে নিজের ঘরই ভাঙচুর করে বসে। এই মুহূর্তে ইরানকে ঘিরে যে যুদ্ধ চলছে সেটাও ঠিক তেমনই। কেউ আর কাউকে মানছে না, কেউ আর হিসাব রাখছে না কোথায় শেষ কোথায় শুরু। এদিকে বিশ্ব তাকিয়ে আছে যুদ্ধ থামার অপেক্ষায়, কারণ এই যুদ্ধ দুনিয়ার বুকে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। কবে কিভাবে থামবে এই ভয়ানক ধ্বংসযজ্ঞ? ধ্বংস এখন আর কোনো খবর নয়, বরং নিয়ম। একের পর এক গুরুত্বপূর্ণ স্থানে হামলা হচ্ছে, হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, তেলের খনি, যে জায়গাগুলোতে জীবন বাঁচে, জ্ঞান জন্ম নেয়, অর্থনীতি দাঁড়িয়ে থাকে, সেগুলোই এখন নিশানা। যুদ্ধ যেন বলছে তোমাদের সভ্যতা সেটা আমি মানি না। আর এখন সেই ধ্বংসের রেখা এসে ঠেকেছে সেতুতে। যে সেতু মানুষকে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যায়, সেই সেতুই ভেঙে দিয়ে যুদ্ধ যেন বলছে সংযোগ সেটাও থাকবে না। এই যুদ্ধের সবচেয়ে অদ্ভুত দিক হলো এখানে কেউ পিছু হতে রাজি নয়। ইরান নিজের জায়গায় অটল, ইসরায়েল নিজের আঘাত থামাচ্ছে না। আর আমেরিকা, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প, তিনি যেন পুরো খেলাটাকে এক অন্য স্তরে নিয়ে গেছেন। ছেলেবেলার একটা দৃশ্য মনে পড়ে, বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে ঝগড়া লাগলে শেষে যখন আর জেতা যায় না, তখন কেউ কেউ হঠাৎ মুখ বাঁকিয়ে একটা ভেঙচি কেটে চলে যেত।
যেন বলছে আমি হারিনি, আমি নিজেই যাচ্ছি। ট্রাম্পের সাম্প্রতিক আচরণটা ঠিক তেমনই। কূটনীতি যখন তাকে সুবিধা দিতে পারছে না, আলোচনা যখন তার শর্তে হচ্ছে না, তখন তিনি যেন রাগে ক্ষোভে পুরো বোর্ডটাই উল্টে দিতে চাইছেন। ইস্টার সানডে খ্রিস্টানদের সবচেয়ে পবিত্র দিনগুলোর একটি। এই দিনে সাধারণত মানুষ প্রার্থনা করে, ক্ষমা চায়, শান্তির কথা বলে। কিন্তু সেই দিনেই ট্রাম্প এমন ভাষায় পোস্ট করলেন যা শুধু অশালীনই নয়, বরং বিপজ্জনক। তিনি সরাসরি হুমকি দিলেন ইরানের বিদ্যুৎ কেন্দ্র, সেতু সব ধ্বংস করে দেওয়া হবে। কথার মধ্যে ছিল রাগ, হতাশা আর এক ধরনের অস্থিরতা। এই অস্থিরতা নতুন নয়, কিন্তু এবার সেটা যেন আরো নগ্নভাবে সামনে এসেছে। যুদ্ধের ময়দানে এর প্রতিফলনও স্পষ্ট। ইরানের ভেতরে হামলার মাত্রা বেড়েই চলেছে। তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে ভবিষ্যতের বিজ্ঞানীরা পড়াশোনা করে, সেখানেও হামলা হয়েছে। গ্যাস স্টেশন, আইটি সেন্টার, এমনকি মসজিদও রেহাই পায়নি। হাসপাতালগুলোতে হামলা হয়েছে, যেখানে মানুষ জীবন বাঁচানোর জন্য ছুটে আসে, সেখানে এখন মৃত্যু অপেক্ষা করে। সংখ্যাটা ভয়াবহ। ইতিমধ্যেই প্রায় 8,000 মানুষের প্রাণ গেছে। কিন্তু এই সংখ্যা শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে আছে হাজার হাজার গল্প। কারো বাবা নেই, কারো সন্তান নেই, কারো ঘর নেই। যুদ্ধ এই গল্পগুলো শোনে না, সে শুধু এগিয়ে চলে। অন্যদিকে ইসরায়েলও থেমে নেই। তেল আবিব, জেরুজালেম, এলিয়াত সব জায়গায় বিস্ফোরণের শব্দ। আকাশে ক্ষেপণাস্ত্র, ড্রোন, মনে হয় যেন পুরো আকাশটাই যুদ্ধক্ষেত্র হয়ে গেছে। ইরান, লেবানন, ইয়েমেন সমন্বিত হামলার খবর আসছে। যুদ্ধ এখন আর দুই দেশের মধ্যে নেই, এটা ছড়িয়ে পড়ছে, বড় হচ্ছে, জটিল হচ্ছে। এই জটিলতার মধ্যেই একটা ঘটনা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ইরানের দুর্গম পাহাড়ি এলাকা থেকে এক মার্কিন পাইলটকে নাটকীয়ভাবে উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে চাইলে সতর্ক বার্তা হিসেবে দেখা যেত, কারণ যদি ইরানি বাহিনী তাকে আগে খুঁজে পেত, তাহলে পরিস্থিতি সহজেই জিম্মি সংকটে রূপ নিতে পারত। ইতিহাসে এমন ঘটনা আছে যা এক একটা সরকারের পতন পর্যন্ত ডেকে এনেছে। কিন্তু ট্রাম্প এই ঘটনাকে সতর্কতা হিসেবে দেখলেন না, বরং মনে হলো তিনি আরো সাহসী, যা বলা ভালো, আরো বেপরোয়া। তিনি হয়তো মনে করেন চাপ বাড়ালে ইরান শেষ পর্যন্ত নতি স্বীকার করবে। হয়তো ইতিহাসের কিছু উদাহরণ তাকে এই বিশ্বাস দিয়েছে। কিন্তু সমস্যা হলো, এই যুদ্ধটা শুধু শক্তির লড়াই নয়, এটা ধৈর্যেরও লড়াই। ইরান জানেও তাদের জিততে হবে না, শুধু টিকে থাকতে হবে। আর যুদ্ধ যত দীর্ঘ হয়, ঝুঁকিও তত বাড়ে। এই ঝুঁকির একটা বড় অংশ জড়িয়ে আছে হরমুজ প্রণালীর সঙ্গে। বিশ্বের একটি গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ। ইরান বুঝে গেছে এটা তাদের সবচেয়ে বড় অস্ত্র, আর ট্রাম্প এটাকে খুলে দিতে চান যে কোনো মূল্যে। কিন্তু প্রশ্ন হলো, খুলে দিলেই কি শেষ? সেটাকে খোলা রাখার জন্য যে দীর্ঘমেয়াদী উপস্থিতি দরকার, সেটার জন্য কি তিনি প্রস্তুত? ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যেই ক্ষুব্ধ। তারা বলছে তাদের সঙ্গে আলোচনা না করেই যুদ্ধ শুরু করা হয়েছে, অথচ এখন তাদের সহযোগিতা চাওয়া হচ্ছে। এমনকি প্যারিসে যে বৈঠক হলো, সেখানে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণই জানানো হয়নি। এটা কূটনৈতিক ভাষায় এক ধরনের বার্তা, আমরা তোমার এই পাগলামোর খেলায় নেই। এমনকি চীনও খুব আগ্রহ দেখাচ্ছে না, যদিও এই পথ দিয়েই তাদের বিপুল তেল আসে। অর্থাৎ ট্রাম্প যে আন্তর্জাতিক জোটের কথা ভাবছেন, সেটা বাস্তবে তত সহজ নয়। এর মধ্যে আবার নতুন নতুন হুমকি। তেল দখল করা হবে, দ্বীপ দখল করা হবে, পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়াম জব্দ করা হবে। কথাগুলো শুনতে যত সহজ, বাস্তবে ততটাই কঠিন। কারণ শত্রুর ভূখণ্ডে যুদ্ধ মানেই অনিশ্চয়তা। যন্ত্রপাতি বিকল হতে পারে, বিমান ভূপাতিত হতে পারে, সৈন্য নিহত হতে পারে। ইতিমধ্যেই কয়েকটি মার্কিন বিমান হারানোর খবর এসেছে। কিছু ভূপাতিত হয়েছে, কিছু উদ্ধার অভিযানে ধ্বংস করতে হয়েছে। এগুলো শুধু সামরিক ক্ষতি নয়, এগুলো প্রতীক, যুদ্ধের অনিশ্চয়তার প্রতীক। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? এই মুহূর্তে তার কোনো উত্তর নেই, কারণ কেউ থামতে চাইছে না। ট্রাম্প ভাবছেন চাপ বাড়ালে সব মিটে যাবে, ইরান ভাবছে টিকে থাকলেই তারা জিতবে, ইসরায়েল ভাবছে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা থামবে না। আর এই তিন চিন্তার মাঝে আটকে গেছে পুরো বিশ্ব। যুদ্ধ যেন একটা আগুন, যেটা শুরুতে ছোট ছিল, কিন্তু এখন তা ছড়িয়ে পড়ছে চারিদিকে। কেউ পানি ঢালছে না, বরং সবাই নিজের মতো করে তেল ঢালছে। ফলে আগুন শুধু বাড়ছে, আর তার তাপে পুড়ছে মানুষ, শহর, ভবিষ্যৎ। শেষ পর্যন্ত হয়তো কোনো একদিন এই যুদ্ধ থামবে। সব যুদ্ধই একসময় থামে, কিন্তু প্রশ্ন হলো তার আগে কত কিছু ভাঙবে, কত জীবন যাবে, কত শহর ধ্বংস হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যুদ্ধ আর কোনো নিয়ম মানছে না। আর যখন যুদ্ধ নিয়ম মানে না, তখন সে শুধু ধ্বংসই ডেকে আনে। আর সেই ধ্বংসের মাঝখানে দাঁড়িয়ে মানুষ শুধু একটাই প্রশ্ন করে, এই যুদ্ধ কি সত্যিই দরকার ছিল?